দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আইএমএফ এর কাছে নতুন করে $300 কোটি ঋণ চেয়েছে বাংলাদেশ। অনুমোদন পেতে সমস্যা হবে না বলছেন বিশ্লেষকরা। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও অসন্তোষ কাটেনি তৈরি পোশাক খাতে। নিরাপত্তা জোরদারের দাবি মালিকদের। পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগে পণ্য বিক্রি শুরু হয়েছে সুপার শপগুলোতে। ব্যাগের মূল্য পরিশোধ করতে হবে ক্রেতাকেই। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আইএমএফ এর কাছে নতুন করে যাওয়া $300 কোটি অনুমোদন পেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এমনকি ঋণের সাথে দেওয়া শর্ত খুব বেশি কঠিন হবে না, বরং শর্তগুলোর বাস্তবায়ন করতে পারলে দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরবে বলে আশা তাদের। তবে কোনো খাতে ভর্তুকি কমানো হলে সাধারণের ওপর কেমন চাপ পড়বে তা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। অর্থনীতির সংকট উত্তরণে 2022 সালের জুলাই মাসে আইএমএফ এর কাছে $470 কোটি ঋণের আবেদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 6 মাস পরে বেশ কিছু শর্ত জুড়ে ঋণের অনুমোদন দেয় সংস্থাটি। সেখান থেকে 3 কিস্তিতে এখন পর্যন্ত $231 কোটি অর্থ ছাড় করেছে আইএমএফ। বাকি $239 কোটি দেওয়ার কথা আছে 4 কিস্তিতে 2026 সাল পর্যন্ত। কিন্তু সেই প্যাকেজ শেষ হবার আগেই রাষ্ট্র সংস্কার ও পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট সামাল দিতে আরও $300 কোটি চেয়েছে অন্তর্বর্তী সরকার। কন্ডিশনগুলো নিয়ে যে নেগোশিয়েট হবে এবং এরা হয়তোবা নেগোসিয়েশনের সময় হয়তোবা কিছু কথাবার্তা আপনার আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট হবে, কিন্তু এই এই লাইন অফ ক্রেডিটটা পেতে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে। আইএমএফ এর চলমান প্যাকেজের আওতায় সংস্কার কাজগুলো পর্যালোচনার জন্য এরই মধ্যে ঢাকায় সফর করেছে সংস্থাটির একটি প্রতিনিধি দল। বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে। চলমান প্যাকেজের আওতায় গুরুত্ব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ঋণ, বিদেশি ঋণ, ঋণের বিপরীতে সরকারি গ্যারান্টি, মধ্যমেয়াদী ঋণ ব্যবস্থাপনার কৌশলপত্র বাস্তবায়ন, সঞ্চয়পত্রের বিক্রি কমানোর পরিকল্পনা সহ অর্থনীতির নানা বিষয় নিয়ে। জানা গেছে নতুন প্যাকেজের জন্য শর্ত হিসেবে গুরুত্ব দেওয়া হতে পারে কর ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা ও ভর্তুকি ব্যবস্থাপনার সংস্কারে। বিশেষ করে চাপ আসতে পারে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের ভর্তুকি কমানোর বিষয়টিতে। ওনারা হয়তো চাবেন যে ট্যাক্সের পরিমাণ বাড়ানো, ট্যাক্স জিডিপি রেশিও যেন ভালো করে। ওনারা চাবেন যে বেটার পাবলিক স্পেন্ডিং করা, এবং পাবলিক স্পেন্ডিং কোয়ালিটি ম্যানেজ করা, এবং বিদেশ থেকে যদি কোনো আমরা লোন নিই সেটাকে যেন আমরা সহজ শর্তে নিতে পারি। এই জিনিসগুলো ওনারা খেয়াল করবেন। কাজে আমি বলবো যে আইএমএফ থেকে যদি আমরা অতিরিক্ত সাহায্য যেটা পাবো এবং এটার সঙ্গে যদি কোনো শর্ত আসে, সেটা কিন্তু অলরেডি আমরা যেগুলো অ্যাচিভ করতে যাচ্ছি সেগুলোর সঙ্গে কিন্তু অ্যালাইন করবে। কাজে আমি মনে করি না সেখানে খুব বেশি রকমের চাপ আমাদের থাকবে। তথ্য বলছে দেশে এখন মূল্যস্ফীতির হার প্রায় 10.5%। বিশ্লেষকরা বলছেন গ্যাস বিদ্যুতের ভর্তুকি কমানো হলে বাড়তে পারে গ্রাহক পর্যায়ে এই সেবার দর, যার প্রভাবে বাড়তে পারে জীবনযাত্রার ব্যয়। এমন পরিস্থিতিতে মানুষের উপর ভর্তুকি কমানোর প্রভাব বিবেচনায় নিয়ে ধাপে ধাপে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যেহেতু মূল্যস্ফীতির একটা চাপ আছে, এখন যদি আমরা ঢালাওভাবে সব যদি ভর্তুকি কমিয়ে আনার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা হয়তো ভোক্তাদের একটি জন্য কঠিন হতে পারে। আমি শিওর এই বিষয়টি যারা নীতি নির্ধারক আছেন তারা চিন্তা করে দেখবেন। এটা একটি, আমি বলবো যে একটা পলিসি অপশন আমাদের সঙ্গে, এটাকে একটু ডেলিকেটলি আমাদেরকে ব্যবহার করতে হবে। আইএমএফ এর যে একেবারে আপনার ওয়ান সাইডেড পলিসি, সব জায়গায় প্রথমে গেলেই ভর্তুকি তুলে দাও, সবকিছু মার্কেটের উপরে দিয়ে দাও, তো একসাথে সবকিছু তুলে ফেললে তো ডেফিনেটলি এটা তো পলিটিক্যালি ফিজিবল হবে না। আমাদের গভর্নমেন্টের পলিটিক্যাল ফিজিবিলিটিও তো তাদের দেখতে হবে। সুতরাং এ ব্যাপারে আমাদের পলিসি মেকাররা তাদের সাথে নেগোশিয়েট করবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে চলতি বছরের জুন পর্যন্ত দেশি বিদেশি ঋণ দাঁড়িয়েছে $156 বিলিয়ন। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও অসন্তোষ কাটেনি তৈরি পোশাক খাতে। আশুলিয়ায় এখনো বন্ধ 31টি কারখানা। উদ্যোক্তাদের অভিযোগ, সরকার নিরাপত্তা দিতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা থেকে উত্তরণে নিরাপদ কর্মপরিবেশ তৈরির তাগিদ দিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। সোমবার তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। পোশাক শ্রমিকদের 18 দফা দাবির 2-1টি বাদে সবই মেনে নিয়েছেন মালিকরা গেল সপ্তাহে, যা মেনে নিয়ে কাজেও ফিরেছেন বেশিরভাগ শ্রমিক। চালু হয়েছে সাভার, গাজীপুরের বেশিরভাগ কারখানা। তবে কয়েকদিন যেতে না যেতেই ফের বিক্ষোভ শুরু হয়েছে কিছু এলাকায়। ঘটছে ভাঙচুরের ঘটনাও। এমন পরিস্থিতিতে সাভার আশুলিয়া এলাকায় 31টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। লুসাকা গ্রুপ, ওদের নিজস্ব কিছু সমস্যা চলছে, ওরা প্রচন্ড ভাঙচুরের শিকার হয়েছে এবং ওরা কিছু আইনি পদক্ষেপ নিয়েছে।
ব্লুসাকা গ্রুপের ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে মাত্র সমস্যা ছিল পরশুদিন। তারা বের হয়ে একে একে আমাদের এলাকায় 30টা ফ্যাক্টরির মধ্যে প্রায় 20টা ফ্যাক্টরি 1 ঘন্টার মধ্যে সকালে বন্ধ করে দিল, এবং আমরা একে একে আমাদের চালু ফ্যাক্টরির ভিতরে ওয়ার্কাররা কাজ করছে এবং করতে চাচ্ছে, আমাদের গেটে আক্রমণ আসার পরে আমরা সেটাকে ছেড়ে দিতে বাধ্য হলাম। এমন অবস্থায় সোমবার বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে জানানো হয় শ্রমিক আহত আর নিখোঁজের অজুহাতে গতকালও ভাঙচুর চালানো হয়েছে আশুলিয়ার জিরাবো অঞ্চলের 30টি পোশাক কারখানায়। সেই সাথে চেষ্টা করা হয়েছে কারখানাগুলোতে আগুন দেবার। উদ্যোক্তাদের অভিযোগ, কারখানা আক্রান্ত হবার পরেও যথাসময়ে সহযোগিতা মেলেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা সৎভাবে এই দেশে ব্যবসা করতেছি এবং আমার ব্যবসার পিছনে কোনো খারাপ কোনো রেকর্ড নাই। আমরা বিজনেস করতেছি, আমাদের ওভার $120 মিলিয়ন বিজনেস। আমরা কি দেশের প্রতি আমাদের কোনো ধরনের ট্যাক্স দেই? আমরা দেশের প্রতি কোনো কাজ করি না। তাহলে আমি কি এইভাবে আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাক্টরি চালাবো? সরকারের পক্ষ থেকে যারা আছে তারা যদি ওই এরিয়া চিত্র না করে এবং আমাদেরকে যদি ওইরকম ক্ষেত্র তৈরি না করে দেয়, আমরা ফ্যাক্টরি চালাবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল 2 মাস ধরে চলা অস্থিরতার প্রভাবে ব্যাহত হয়েছে উৎপাদন। ফলে ক্রয় আদেশ পাওয়ার পরও ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছে না উদ্যোক্তারা। এর প্রভাবে অসন্তোষ জানাচ্ছে বিদেশি ক্রেতারা, কমেছে ক্রয় আদেশ, হয়েছে বাতিল। এমন অবস্থায় কারখানা সচল রাখার স্বার্থে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। কিছু বহিরাগত এবং কিছু ভিতরের ওয়ার্কার মিলে তারা একটা আনরেস্ট সৃষ্টি করছে, কাজ করবে না, ওই অমুক টার্গেট দিতে পারবে না, অমুক কাজ করতে পারবে না, এই ধরনের সব ছোট ছোট এটা বায়না হয়ে গেছে। এটাকে আমরা আসলে দাবি বলব না। আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন, এটা তাদের একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে, এতে করে তারা সিক হয়ে যাবে, এবং সিক হয়ে গেলে ইভেনচুয়ালি তার ইন্টারেস্ট থাকলেও সে পরে আর ফ্যাক্টরিটা চালাতে পারবে না। উদ্যোক্তাদের সংখ্যা এমন অবস্থা চলতে থাকলে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে তৈরি পোশাকের বাজার হারাবে বাংলাদেশ। এর ফলে বেকার হয়ে পড়বে দেশের 40 লাখ কর্মক্ষম জনগোষ্ঠী। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের সুপার শপগুলোতে পলিথিনের বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগে পণ্য বিক্রি শুরু হয়েছে, তবে ব্যাগের মূল্য পরিশোধ করতে হবে ক্রেতাকেই। এমন আভাস পাওয়া গেছে সুপার শপগুলো থেকে, যারা বলছেন পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে আগ্রহ আছে ক্রেতাদেরও। ইকরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কারওয়ান বাজারের পলিথিন বিক্রেতা সুলতান মাহমুদ। তার দোকানে পলিথিন ও নিম্নমানের বিভিন্ন প্লাস্টিক পণ্য থাকে থাকে সাজানো। জানালেন, পলিথিনের দাম অল্প কিছু বাড়লেও চাহিদার কমতি নাই। বিভিন্ন শপিং মল থেকে ওনারা এসে ব্যাগ খুঁজতেছে, যেভাবে পলিথিন তো নিষিদ্ধ, এখন আমাদের অন্য ব্যাগের কি বিকল্প হতে পারে। বিকল্প সবাই চাইতেছে, কিন্তু বিকল্প এখন আমাদের হাতে পৌঁছলে তাহলে আমরা পলিথিন পরিবর্তে ওটা দেখাইতে পারতাম। এইগুলি সব দোকানেই পলিথিন বিক্রি হয়। খুচরা দোকানিরা বিভিন্ন সাইজের পলিথিনের ব্যাগ কিনে নিয়ে যান। কাঁচা বাজার সহ দেশের সব ধরনের বাজারে এই ব্যাগ ব্যবহার করা হয়। পলিথিনের বিকল্প কি ব্যবহার করবেন সে সম্পর্কে ধারণা নেই দোকানিদের। বাজারে পলিথিনটা ইউজ করা বেশি হয়, কিন্তু ব্যতিক্রমভাবে আপনার ওই টিস্যু ব্যাগ অনেকেই দেখি ব্যবহার করতে। আমরাও চেষ্টা করি ওই টিস্যু ব্যাগগুলো ইউজ করার জন্য, বাট এমনিতে পলিথিনের বিকল্প হিসাবে কোথাও দেখি না আর কি। পলিথিন ইউজ করা হয়। সবজি বলেন, মাছ বলেন, এগুলো তো আপনার পলি ছাড়া দেওয়া যায় না। পলিথিন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তারপরও সস্তা হওয়ায় সাধারণ মানুষ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ব্যবহার করছে দেদারসে। পলিথিন উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ভালোই নিষিদ্ধ হওয়া, কারণ পলিথিন পরিবেশ এমনি দূষিত করে। এনভায়রনমেন্ট পলিউশনের জন্য সবচেয়ে বড় সোর্স। এটা বহুবার ব্যান্ড হয়েছে, কিন্তু আবার ফিরে আসে কেন? এটার একটা অল্টারনেটিভ কেন সরকার খুঁজে বের করতে পারে না? 1 অক্টোবর থেকে সুপার শপে বন্ধ হচ্ছে পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার। বিকল্প হিসাবে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের জন্য রাখা হয়েছে বলে জানান সুপার শপ কর্মকর্তারা। চটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ এই দুইটা আমরা ইন্ট্রোডিউস করেছি নতুন, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি ডিসপ্লে করেছি। এটা কাস্টমারদেরকে আমরা সেভাবে অ্যানাউন্সমেন্টও করা হচ্ছে যে যাতে তারা কালকে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করে নতুন চটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ ইউজ করে। অলরেডি আমাদের এটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং ইন ফিউচার আরও আমরা ব্রডলি আমরা এটা কাভারেজ দিতে পারবো এবং কাস্টমারদেরকে আমরা সেভাবে প্রোভাইড করতে পারবো।
2002 সালে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে আইন করে তৎকালীন সরকার, যদিও তা বাস্তবায়িত হয়নি। দেশে প্লাস্টিক পলিথিন ব্যাগের কারখানা 3000। এসব কারখানায় দিনে 1,40,00,000 পলিথিন পণ্য উৎপাদন হয়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনলাইন কিংবা অফলাইন সব সেবাই সুসমন্বিত করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে অর্থ বিভাগে অনলাইন সেবা ও সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকারে রাখতে হবে। প্রযুক্তি নির্ভর সরকারি আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সবার একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সেবা অটোমেটেড হতেই হবে, নয়তো সেবা প্রার্থীদের ভোগান্তি কমবে না। আরেকটা জিনিস হলো সিস্টেমগুলো কিন্তু পরে আপডেট করতে হবে। ওয়ান অফ না, এই জিনিসগুলো করে ফেললাম সিস্টেমে কয়েকটা সে, কিন্তু এটাকে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে, নতুন জিনিস সংযোজন করতে হবে। আজকে দেখলাম অনেকগুলো সংযোজন রয়েছে, বাট তবুও যেগুলো হয়েছে সেগুলো আরেকটু শানিত করতে হবে, আরেকটু রিফাইন করতে হবে, আরেকটু পরিমার্জন করতে হবে, প্রয়োজনে পরিবর্তন করতে হবে, করলে কিন্তু সিস্টেমটা আরও রেলিভেন্ট হবে। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে অবস্থানরত বাংলার জ্যোতি নামে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 3 জন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এর মালিকানাধীন জাহাজ বাংলা জ্যোতিতে আগুন লাগে সকাল 11টার দিকে। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের সবাই। আমরা অফিস থেকে মেঘনাথের থেকে বাইরে চলে আসছি, সোজা বাইরে এসে দেখে এটা বাস্ট হয়ে গেছে, এমনভাবে যে বাস্ট হয়েছে লোক লটকি রয়েছে। ক্যাপ্টেন 2 জন জাপ দেওয়ানোর প্রস্তুত নিছে, আগুনের তাপে লাস্টে আমি যা 2 জন উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ আমি উড়িয়ে দিচ্ছি। জোয়ারের পানিতে আমাদের এখানে চলে আসছে জাহাজটা, আসার পরে আমরা একসাথে মিলে যৌথভাবে নিয়ন্ত্রণ করছি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট সহ নৌবাহিনী, কোস্টগার্ড, বিএসসি ও বন্দর কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় 2 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক টাকশিপের মাধ্যমে সরাসরি নদী থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়। টোটালি নিকটস্থ 8টা ইউনিট অকুস্থলে উপস্থিত হয়ে আমরা বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ডের সাথে আমরা এখানে শিপের অগ্নি নির্বাপনে সচেষ্ট হই। জাহাজের সামনের অংশে আগুনের সূত্রপাত জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এ ঘটনায় 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে জাহাজে থাকা 11,700 টন তেল নিরাপদে রয়েছে। সবচেয়ে নেক্সট যেটা ভয় ছিল, আপনারা জানেন যে ভাটা শুরু হয়েছে, জাহাজটা এখানে একগ্রাউন্ড হয়ে গেলে, এবং দ্যাট কুড বি অ্যানাদার ডিজাস্টার, বিকজ এটা সিঙ্গেল হাল, এটা কোনোভাবে যদি ক্র্যাক হয় তাহলে এখানে প্রায় 11,000 টন প্লাস তেল ডিসচার্জ হলে পুরো একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইস্যু হতে পারত। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। জাহাজটি পুরনো হলেও এতে কোনো রকমের যান্ত্রিক ত্রুটি ছিল না বলে জানিয়েছে বিএসসি। কোথা থেকে এক্স্যাক্টলি ইনভেস্টিগেট না করে বলা যাবে না। সামনে আমাদের 4 পিকে একটা স্টোর আছে যেখানে পেইন্ট, রশি, অন্য কিছু থাকে। আবার ওইদিকে আমাদের সামনে যে উইঞ্চ আছে, উইঞ্চেও কাজ চলছিল। এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে ইলেকট্রিক ফায়ার নাকি কোনো সলিড ফায়ার থেকে আসছে, বাট ওইখান থেকে মূলত আগুনের সূত্রপাত। প্রায় 8টা থেকে 10টা ট্রাক একসাথে অপারেশন করেছে। এরই মধ্যে গঠিত হয়েছে তদন্ত কমিটি। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। মোহসেনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসসি এক্স 33 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,624-এ। বেচা কেনা হয়েছে 503 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 157টির, কমেছে 196টির, আর অপরিবর্তিত আছে 42টির দর। সবজির ভাণ্ডার খ্যাত খুলনার ডুমুরিয়া উপজেলা, কিন্তু চলতি মাসে অতিবৃষ্টিতে এই উপজেলার অধিকাংশ জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফলন বিপর্যয় দেখা দিয়েছে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। কৃষি ক্যালেন্ডার অনুযায়ী খরিফ 2 মৌসুমে কৃষি জমি শাকসবজিতে ভরপুর ও দিগন্ত বিস্তৃত ফসলের সবুজের এমন সমারোহ থাকার কথা। সবজি তুলে বাজারজাত করতে ব্যস্ত থাকার কথা কৃষক ও কৃষি শ্রমিকদের। কিন্তু এবছর সেপ্টেম্বর মাসে কয়েক দফা টানা ও অতিবৃষ্টিতে মাঠের ফসলের এখন বিবর্ণ চিত্র খুলনার ডুমুরিয়া উপজেলায়। অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে শিম, শশা, লাল ও পালং শাক সহ আগাম শীতের সবজি। আমার কেবল শুরু হয়েছিল বেচা কিনা। প্রথম চান্সে ওই 2-5 কেজি সিম হয়েছিল, বরবটি 2-5 কেজি হয়েছিল। সেই সময় এই বৃষ্টিতে আমার গের মার গেছে। গাছ গাছালু একদম ক্লিয়ার হয়ে গেছে, মানে মরি তার আর নেই, এখনও বেড়ে পারে 4 ফাঙ্গুল পানি। 1 লাখ টাকা লোন করি, এ সমস্ত করি, জন কৃষিণের দিই, আবার এই বেশি কিনি, কিস্তি দিই,
শোধ হয়ে যায়। কোনোদিন কিস্তিওয়ালা বাড়ি এসে বলে না যে কিস্তি দাও, কিন্তু এবছর মোটে আসতেছে আর ফিরে যাচ্ছে। এই উপজেলায় মূলত সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ বেশি, আর এইভাবে চাষাবাদ করতে গিয়ে নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট পানি নিষ্কাশনের পথ। তাই পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা করার দাবি কৃষকদের। জল নিষ্কাশনের সুব্যবস্থাটা আমাদের এখানে নাই, খালগুলো অবৈধ দখল। আমাদের খালগুলো বা সুইচ গেটটা সচল থাকতো তাহলে এমনভাবে বিপর্যয় হতো না। এবছর ডুমুরিয়ায় ৩৫০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে, যার মধ্যে ৯০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ও বাকি অংশ আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতি মোকাবেলায় প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এই সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে এসে আসলে যে আমরা বৃষ্টি সাধারণত বাংলাদেশে হয় না, কিন্তু আসলে জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু এই বৃষ্টিগুলো আমাদের অসময়ে দেখা যাচ্ছে। যখন বৃষ্টি হওয়ার কথা না ঠিক তখনই ভারী বর্ষণ হচ্ছে, এর ফলে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পশ্চিম ছিল নষ্ট হয়ে গেছে, এটা আবার লেটে হয়, এটা করবে, টমেটো করবে, সব এখন ট্রেতে চারা দিচ্ছে। এই বৃষ্টির পানি মানে যদি সরে যায়, জলবদ্ধতা কমে যায়, সাথে সাথে লাগাবে, এইভাবে আমাদের পরামর্শ দিয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে এবছর সেপ্টেম্বরে খুলনায় বৃষ্টি হয়েছে ৫১০ মিলিমিটার, যা গেল বছরের তুলনায় ২৪৪ মিলিমিটার বেশি। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।